ভূত ও ভৌতিকের আরেকটি নতুন পর্ব নিয়ে আজ 6 জুলাই শনিবার রাত ঠিক 8টায় আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজকের এই পর্বটা আপনাদের সম্পূর্ণটা শোনার জন্য আমার অনুরোধ রইল। সম্পূর্ণটা শুনে আপনারা অবশ্যই জানাবেন যে আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো। আশা করি আজকের এই পর্বটি আপনাদের আগের সকল পর্বের মতোই ভালো লাগবে। তাহলে আজকের পর্বটা খুব শিগগিরই আমি শুরু করতে চলেছি। আপনাদের কিন্তু কানে হেডফোন দিয়ে এটা শোনার জন্য আমি অনুরোধ করছি। আজকের এই নতুন পর্বটির নাম হলো টম, যার কলমে ও কণ্ঠে আমি শ্বেতা সিনহা। শুরু করতে চলেছি আজকের নতুন পর্ব টম। আমি রিমা, আমার বাড়ি মিরিকের পাহাড় ঘেরা একটা ছোট্ট গ্রামে আমার বাড়ি। আমি ছোটবেলা থেকে খুব পোষ্য ভালোবাসি। গল্পটি আমার একটি পোষ্যকে নিয়ে। এর আগে গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে আমি জানিয়ে রাখি যে এই পোষ্যটিকে আমি কোথা থেকে আর কিভাবে পেয়েছিলাম। আমার জীবনে ঘটে যাওয়া অনেক অলৌকিক ঘটনার মতোই টম আমার জীবনে এসে পড়েছিল। সেটা কিভাবে, সেই গল্পটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দার্জিলিং কনভেন্টে লেখাপড়া করার পর আমি সেখান থেকে চলে আসি কলকাতায় আমার দাদা চাকরি পেয়ে তার স্ত্রীকে নিয়ে এখানেই থাকেন। তো আমি কলকাতায় চলে আসি এবং কলকাতায় এসে কলকাতায় লেখাপড়া শুরু করি। তো এইখানে থাকাকালীন আমি একদিন কলেজে যাওয়ার পথে রাস্তায় একটি ছোট্ট 7 মাস কি 8 মাস হবে তখন একটা ল্যাব্রাডরের বাচ্চাকে পড়ে থাকতে দেখি এবং বাকি রাস্তার যে কুকুর ছিল তারা তাকে ঘিরে ধরেছে এবং ভয়ে জড়সড় হয়ে একটা নোংরার ডাব্বার এক কোণে সে প্রায় ঢুকে পড়ে রয়েছে। তাকে ঘিরে এত চিৎকার চেঁচামেচি করছে দেখে আমি একটু এগিয়ে গেলাম। যদিও প্রাণে একটা ভয় কাজ করছিল, কারণ যেহেতু ওদের কাউকেই ভ্যাকসিন দেওয়া নেই, তো ওদের অতজনের মাঝখানে আমার হঠাৎ ঢুকে পড়াটা একটু অন্যরকম হবে এটা ভেবে তাও ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমি ওখানে গেলাম এবং গিয়ে প্রথমে ভাবলাম যে এদেরকে আগে শান্ত করা দরকার। দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট কিনে ওদের প্রত্যেককে একটা করে বিস্কুট দিতে ওরা মোটামুটি একটু শান্ত হয়ে যেতে আমি আস্তে আস্তে ধীরে ধীরে সেই ছানাটার কাছে গেলাম এবং সেই ছানাটা আমাকে দেখে এতটাই ভয় পেয়ে আছে যে সে কাছে যেতেই আমাকে কামড়াতে এলো। অনেক চেষ্টা করার পর আমি তার মাথায় গায়ে আস্তে আস্তে হাত বুলোতে লাগলাম এবং সে ভালোবাসার স্পর্শ পেয়ে হয়তোবা এটা বুঝেছিল যে না, এর দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। তারপরে আমি তাকে ধীরে ধীরে কোলে তুলে নিলাম। সেই প্রথম আমার আলাপ আমার টমের সাথে। টমের আসল নাম কিন্তু টম নয়, টমের আসল নাম হলো টমেটো। আমি ওকে ভালোবেসে টম বলে ডাকি। বাড়িতে নিয়ে এলাম টমকে। বাড়িতে নিয়ে আসার পর আমার বৌদির সাথে তুমুল অশান্তি। বৌদি কিছুতেই তাকে বাড়িতে রাখতে দেবে না, কারণ বৌদি একেবারেই পেট লাভার নয়, সেই জন্য সে তাকে কোনোভাবেই বাড়িতে রাখতে দেবে না। এই নিয়ে প্রচণ্ড অশান্তি শুরু হলো। বাধ্য হয়ে আমি টমকে কি করব বুঝতে না পেরে 2 দিনের জন্য আমার একটি বন্ধুর বাড়িতে তাকে রেখে আসি। মাথায় চলতে থাকে যে কিভাবে টমকে বাড়িতে আনা যায়, আর এদিকে আমার পরীক্ষার টাইমও এগিয়ে আসছে, আর ঠিক সেই সময় বৌদিরও এরম অশান্তি করছে। তারপরে বৌদি নানান রকম কারণেই যা হয়, দাদার সংসার, দাদা বৌদির একটা ছিমছাম সংসারে আমি 3 বছর ধরে রয়েছি। তাদের স্বাভাবিক কিছু না কিছু নিয়ে খুঁটিনাটি লাগতো এবং আমি বুঝতে পারতাম যে বৌদি আমাকে কখনোই খুব একটা পছন্দ করে না। তো সেই কারণেই আমিও ঠিক করেছিলাম পরীক্ষা দিয়ে মার কাছে চলে যাব, ওখানেই বাকি যা করার ওখান থেকেই করব। কিন্তু দাদা কখনোই রাজি হতো না। দাদা বারবারই আমাকে তার কাছেই থাকার জন্য বলতো। তো এবারে টম আমার একটা অজুহাতের মধ্যে পড়ে গেল এবং দেখলাম এই একটা সুযোগ যে আমি বাড়ি চলে যেতে পারবো। দাদাকে জানালাম বৌদি যদি টমকে এখানে রাখতে না দেয় আমাকে টমকে নিয়ে চলে যেতে হবে। দাদা শুনে ভারী রাগ করলো, কিন্তু দাদা অবশ্য খুব ভালোবাসে, তাই খুব একটা অরাজিও হলো না। যাই হোক, বন্ধুর বাড়িতে আরো কিছুদিন টমকে রাখার একটা পারমিশন পেয়ে গেলাম, কারণ তাদের বাড়িতে অলরেডি 2টো পোষ্য ছিল। টম ওখানেই রইল এবং আমি
পরীক্ষা দেওয়ার পর একটি দিন দেখে টমকে নিয়ে রওনা হলাম আমার বাড়ি মিরিকে। মূল ঘটনা এইবার শুরু হলো। টম বেশ ভালো একটা কুকুর, মানে টম যার বাড়িতে আগের 7 মাস ছিল, আমি জানি না কার বাড়িতে টম ছিল, কিন্তু তারা যে কেন টমকে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল, কেন যে পোষ্য এনে পোষ্যের সাথে মানুষ এইরকম দুর্ব্যবহার করে বুঝি না। কিন্তু টম ভীষণ বাধ্য কুকুর ছিল, আর আমি জানি না টমের মধ্যে এমন একটা গুণ ছিল, টমেটো কিন্তু আমাদের প্রত্যেকের খুব কথা শুনতো এবং কি করে যে সবকিছু বুঝতো, এটাই একটা আশ্চর্যজনক ব্যাপার। যাই হোক, এরম করতে করতে যখন টমের বয়স প্রায় 1.5 বছরের কাছাকাছি, এইরকম একটা দিনে আমি 2 দিনের জন্য কলকাতায় এসেছিলাম আমার চাকরি সূত্রে। বলে রাখা ভালো, ততদিনে কিন্তু আমি একটি চাকরিও পেয়েছিলাম। চাকরি সূত্রে আমি 2 দিনের জন্য কলকাতায় এসেছিলাম। দুর্ঘটনাটি ঘটে ঠিক সেই সময়। হঠাৎই টম কোনো কারণবশত গেট খোলা পায় এবং যেহেতু পাহাড়ে ঢাকা জায়গা, সেহেতু আমাদের বাড়ি থেকে বেরিয়ে বেশ খানিকটা চড়াই ওঠার পর আবার নিচে নামতে হয় এবং কোনোভাবে টম বেরিয়ে আসে রাস্তায়। মা হয়তো খেয়াল করেনি। টম এসে, রাস্তাঘাট যেহেতু চলা একেবারেই অভ্যস্ত নয়, সেহেতু টম একটি বাইকের সাথে তার ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পর টমের বাঁ পায়ে প্রচণ্ড চোট পায় টম। আমি খবর পেয়ে সাথে সাথে একদিন কাটিয়েই পরের দিন চলে গেছিলাম। টম যেন আমার একটা জীবন ছিল। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে টমকে আমি কিভাবে ভালোবাসতাম, টম আমার জন্য কি ছিল। যাই হোক, টমের পায়ে বিশাল একটা ক্ষত হয়েছিল। আমি যাওয়ার পরই ডাক্তার দেখিয়েছিলাম, যদিও সেই জায়গায় সেই রকম ডাক্তার পাওয়া যায় না, তবুও আমি একজন পশু চিকিৎসককে দেখিয়েছিলাম এবং সেটা জলপাইগুড়ি এনে দেখানোর পর টমের প্রচুর ওষুধ দিয়েছিলেন, তিনি সবকিছুই দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সময় প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয় এবং টানা 3-4 দিনের বৃষ্টিতে টমের সেই ঘাটা আরো দগদগে হয়ে ওঠে। পাহাড়ের বৃষ্টি মানে বুঝতেই পারছেন। সেখানে কিন্তু টমের কথা ছিল ওষুধটা লাগিয়ে টমকে বেশ কিছুক্ষণ রোদ্রে রাখার। আমি যেহেতু দেখলাম কোনো উপায় না দেখতে পেয়ে আমি লাইটের তলায় তার ক্ষতটাকে ধরে টমকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে কাটাতাম, কিন্তু তাতেও কোনো সুরাহা হলো না। টমের সেই জায়গাটায় পচন ধরলো আর টমের শরীরে ছড়িয়ে পড়লো সেই বিষক্রিয়া। আরো মাস 1.5 টম বেঁচে ছিল। তারপরে একদিন ভোরবেলা টম আমাদের ছেড়ে চলে যায়। সেই দিনটা ছিল আমার জীবনে প্রথম সন্তান হারানোর মতো একটা দিন। সেদিন আমি অনুভব করেছিলাম যে একটা মা কেন তার সন্তানের জন্য কষ্ট পায়, কারণ টমকে সেইভাবে হারাতে দেখে তার নিথর শরীরটাকে যখন আমি কোলে তুলে নিলাম, আমি অনুভব করতে পেরেছিলাম যে ঠিক মাতৃস্নেহ কতটা। যাই হোক, টম আমার জীবন থেকে চলে গেল। হারিয়ে ফেললাম আমার প্রাণের থেকেও প্রিয় টমেটোকে। খুব মনমরা হয়ে গিয়েছিলাম, জানেন তো, প্রচন্ড মনমরা। এইরকম মনমরা মনে হয় আমার জীবনে আমি প্রথমবার হয়েছিলাম। আসল ঘটনা কি ছিল জানেন? আমি তখনও বুঝিনি যে টমেটো আমাকে ছেড়ে কোথাও যায়নি। প্রথম আমি বুঝতে পারলাম টমেটোর অস্তিত্ব টমেটো চলে যাওয়ার পর, যেদিন আমি টমেটো চলে যাওয়ার পর চিকেন নিয়ে বসেছি। আগে হতো টমেটো রোজই চিকেন খেত, চিকেন দিয়ে ভাত, আর আমি সেদিনকে টমেটো মারা যাওয়ার পর প্রথম চিকেন দিয়ে ভাত খেতে বসেছি। আমি ভাত খেতে বসতাম, টমেটো নিজের খাবার খেয়ে আমার পাশে এসে বসে থাকতো। আমি টমেটোকে দিতাম খাবার, টমেটো খেত। আমার থেকে একটু করে রোজই খেত, কিন্তু চিকেন যেদিন হতো সেদিন স্পেশালি টমেটোর জন্য আমি একটা পিস আলাদা করে জল দিয়ে ধুয়ে রাখতাম, ওটা টমেটো খেত। তো সেদিন আমি খেতে বসেছি, আমার যেন হঠাৎ বারবার মনে হচ্ছে আমার পায়ে কেউ একটা আঁচড় দিয়ে দিয়ে ডাকছে। খেতে বসেছি, বারবার আমার তাই মনে হচ্ছে। অদ্ভুতভাবে একটা জিনিস দেখলাম যে একটা মাংসের পিস
আমার পাত থেকে পড়ে যাওয়া মাত্র এই পিসটা আমি আর খুঁজে পেলাম না। আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল একটা মাংসের টুকরো, যেটা কিনা অস্বাভাবিক ছিল আমার কাছে। আমি যেটাকে কোনোদিনও বিশ্বাসই করতাম না, সেই জিনিসটা চোখের সামনে আমার ঘটলো। এবং সেই দিন আমি প্রথম টের পেলাম টমেটোর অস্তিত্ব, যে টমেটো কোথাও যায়নি, টমেটো আমার কাছে আছে। হাউ হাউ করে কেঁদে আমি যখন মাকে বলেছি, মা বিশ্বাস করেনি সে কথা। তারপরে আমি চিন্তা করলাম, তাহলে আমাকে আরও কিছু পরীক্ষা করতে হবে এবং এটা জানতে হবে যে আমি যেটা বুঝতে চাইছি বা যেটার অস্তিত্ব টের পাচ্ছি সেটা সত্যি কিনা। টমেটো ভালোবাসতো খুব জল চিনি দিয়ে খেতে, মানে চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি, যদিও সেটা তাদের পক্ষে খুবই ক্ষতিকারক ছিল, কিন্তু আমি টমেটোকে 1 কাপ জল মধ্যে মাঝেই দিতাম এইরকম। টমেটোর বাটিতে ওইরকমই 1 কাপ জল একটুখানি চিনি দিয়ে করে রেখে দিয়েছিলাম। মিনিট 10-15 বাদে যখন আমি ঘুরে এসেছি, তখন দেখি বাটিতে 1 ফোঁটাও জল নেই আর নিচে জল পড়ে রয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? টমেটো ছাড়া তো ঘরে কারোর ঢোকা সম্ভব নয়, কারণ ঘরের দরজা বন্ধ। আর টমেটো ছাড়া এইভাবে জল খাওয়াও কারোর পক্ষে সম্ভব নয়, কারণ ঘরে আমি শুধু একাই ছিলাম। আরও একবার প্রমাণ পেলাম টমেটো রয়েছে। রাত্রে ঘুমিয়ে আছি, আমার যেন হঠাৎ মনে হচ্ছে ঘরে কারোর নিঃশ্বাস পড়ছে, ঘরে কেউ চলছে। টমেটো যখন চলতো, টমেটোর পগুলো শক্ত হওয়ার কারণে আর আমাদের কাঠের মেঝে হওয়ার কারণে খড়খড় করে একটা শব্দ হতো, আর থপ 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 করে আওয়াজ হতো। এবং টমেটো যখন হেঁটে চলে বেড়াচ্ছে, আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমার ঘরে কারোর একটা অস্তিত্ব আছে। আমি ঘুমিয়ে থাকাকালীন অনেক সময় আমার মাথার কাছে এসে টমেটো আমার মাথার উপর একটা হাত রেখে তা ঘুমোতো। সেই লোমের নরম স্পর্শ আমি আমার শরীরে পেয়েছি। টমেটো চলে যাওয়ার পর আমি প্রতি মুহূর্তে টমেটোর অস্তিত্ব অনুভব করেছি। আর সেই জন্য মা বলেছিল যে টমেটো শান্তি পাচ্ছে না, তুই যেমন ওকে ভালোবাসিস ও তোকে ততটাই ভালোবাসে, এবং সেই কারণে ও হয়তো তোকে ছেড়ে যেতে পারছে না। কথা শোনার পর আমার বেশ চিন্তা হলো। ভাবলাম সত্যি তো, যতই হোক ও আমাদের কাছ থেকে অনেক দূরের আর একটা জায়গায় চলে গেছে, যেখান থেকে ও হয়তো আমার টানেই বারবার ফিরে আসছে, আমার জন্যই কষ্ট পাচ্ছে। তাহলে এর একটা বিহিত করা দরকার। আমাদের একজন চেনা পরিচিত কাকুকে ডেকে ভাবলাম বলি যে কিভাবে কি করা যায়। তার কারণ আমরা মিরিকে বাবার চাকরি সূত্রে, বাবার চাকরি শেষ হয়ে যাওয়ার পর মা আর ফিরে আসতে চায়নি কলকাতায়, তাই জন্য আমরা মিরিকেই রয়ে গেছি সেখানকার বাসিন্দা হয়ে। কিন্তু সেখানে সেইভাবে অনেক কিছুরই চল নেই, যেটা আমাদের কলকাতা শহরে হাতের সামনে খুব চট করেই পাওয়া যায়। উনি বলেছিলেন কিছু নিয়মকানুন আছে যেটা করলে হয়তো আত্মার শান্তি পাবে। ঠিক যেভাবে উনি আমাকে বলেছিলেন, ঠিক সেইভাবে আমি প্রত্যেকটা নিয়মকানুন পালন করি। এবং তারপর থেকে টমেটোর যে অস্তিত্ব আমি বারবার অনুভব করছিলাম, সেই অস্তিত্ব আর কোথাও আমি পাই না। খুব কষ্ট হয় আমার মনের ভেতরে, খালি চিন্তা হয় যে যাই হোক তবু তো ছিল। কিন্তু আবার এটাও চিন্তা হয় যে ও যে লোকে আছে সেখানে ওকে শান্তিতে থাকতে দেওয়ারও তো আমার দরকার। আমি নিজের স্বার্থের কারণে ওর মুক্তি পাওয়াটাকে আটকাতে পারি না। আমার মন খারাপটা মা খুব বুঝতে পারতো। মা তখন বলল, যা তুই আর একটা কাউকে নিয়ে আয়, তোর সঙ্গী হয়ে থাকবে টমের মতো। মায়ের কথা শুনে ভাবলাম সত্যি তো, মা তো ভুল বলেনি। টমেটোর হয়তো সেটা যাওয়ার সময়ই ছিল, তাই টমেটো চলে গেছে। আমি তো আরেকজনকে আমার বন্ধু করে আনতে পারি, ঠিক যেরকম বলা সেরকম কাজ। আর আজ যে লেবুকে আপনারা দেখছেন, সে আমার টমেটোর পরে আনা সন্তান। এদেরকে একটু ভালোবাসলে এরা যেন অনেক 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 গুণ ভালোবাসা আমাদের ফেরত দেয়, জানেন তো। এই লেবুকে আমি আনার পর লেবুকে দিয়ে আমি নিজে
নিজের মতো করে ট্রেনিং দেওয়াই, এবং সেই ট্রেনিং আমি কোথাও থেকে না, এই সোশ্যাল মিডিয়া থেকেই শিখেছি। লেবুকে সেই শিক্ষায় শিক্ষিত করেছি, তাই লেবু আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে পুরস্কার নিতে পেরেছে, নিজের যা যা টাস্ক সব কটা কমপ্লিট করতে পেরেছে, আর তাই লেবু আজকে সেরার সেরা হয়েছে। আপনাদের কাছে টমেটোর এই গল্পটা শোনালাম তার কারণ, মা হয়ে প্রথম সন্তানকে কখনোই ভুলে থাকা যায় না, আর টমেটো ঠিক আমার সেই রকমই একটা প্রথম সন্তান, যাকে আমি কোনো দিনও ভুলতে পারবো না। টমেটোর অস্তিত্ব না থাকলেও, টমেটো অন্য জগতে চলে গেলেও, লেবু আমার কাছে থাকলেও, আমি লেবুকে যতই ভালোবাসি না কেন, কিন্তু প্রতি মুহূর্তে টমেটোর সেই ছোঁয়া, সেই গন্ধ, সেই ওর কাছে মাথায় হাত বুলিয়ে দেওয়া, আমার সব কিছুই যেন আমার কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকে। প্রতি সপ্তাহে ভূত ভৌতিকের নানান পর্বে আপনারা আমার কাছ থেকে নানান রকমের গল্প শুনে থাকেন। কয়েকটা সত্য ঘটনা অবলম্বনে, যেটা আমি নিজেই বলেছি, কিছুটা সত্য ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা গল্প, আর কিছুটা সম্পূর্ণ কাল্পনিক, যেটা কিনা আমি আমার কণ্ঠে, আমার কলমে তৈরি। তো এইরকম বহু ঘটনা আপনারা শুনেছেন, কিন্তু প্রত্যেকটা ঘটনাই কোনো না কোনো মানুষকে কেন্দ্র করে, তাদের মৃত্যুকে কেন্দ্র করে, কোনো না কোনো তন্ত্রবিদ্যাকে কেন্দ্র করে নানান রকম ঘটনা আপনারা আমার কাছ থেকে শুনেছেন। যারা আমার নতুন বন্ধু, যারা এখনো ভূত ভৌতিকের আমার বিগত পর্বগুলি শুনে উঠতে পারেনি, তাদেরকে বলবো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আপনারা দেখুন। ভূত ভৌতিকের পর সিরিজ প্রত্যেক শনিবার আপলোড করা আছে। আর ভূত ভৌতিকের এই পর্বে আপনারা যে গল্পটি শুনলেন, সেই গল্পটি আমার কল্পনাপ্রসূত হলেও ভূত ভৌতিকের এই গল্পটি আপনাদেরকে আমি এই কারণেই শোনালাম যে মানুষ যেমন চিরকাল থাকে না বেঁচে, ঠিক সেই রকমই আমাদের এই অ্যাডপ্ট করা চাইল্ডগুলো, যেগুলো কিনা পোষ্য চার পেয়ে, তারাও কিন্তু চিরকাল বেঁচে থাকে না, এবং কারো কারো কাছে এরা কিন্তু সত্যিই সন্তান। যেমন আমার কাছে আমার ঘরের পোষ্যটি একেবারে সন্তান তুল্য। তাকে যেমন আমি বকি, শাসন করি, ঠিক সেই রকম আদরও করি। তার একটু ব্যথা পেলে বা তার একটু কোথাও কষ্ট হচ্ছে বুঝতে পারলে আমার কিন্তু সমান কষ্ট হয়, যেরকম আমার ছেলের জন্য হয়। তো এই কারণে আমি আপনাদের আজকের এই গল্পটি শোনালাম, যে এই রকম তারাও চলে গেলে মনের কোনো একটা জায়গা থেকে যেন তারা আমাদেরকে সাড়া দিয়ে যায়। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই, যেখানে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি সেখানে ঈশ্বরের বিপরীতে আত্মা আছে, এটাকেও আমরা বিশ্বাস করি। মানুষের আত্মা যেরকম আছে সেরকম তাদেরও আত্মা আছে। তারাও ছেড়ে যেতে পারে না তাদের মনিবকে বা তাদের মা বাবা, তাদের সেই ঘরকে যেখানে তারা এসে এতগুলো বছর কাটিয়ে গেছে। তো আজকে সেই রকমই একটি গল্প আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা যারা সম্পূর্ণটা শুনলেন তাদের খুব ভালো লাগবে। আর আরেকটা রিকোয়েস্ট এই গল্পটির মাধ্যমে, যে যারা এই ধরনের অবলা প্রাণীদেরকে নিয়ে আসছেন বাড়িতে নিজেদের পরিবারের সদস্য করবেন বলে, তাদের ছোটোখাটো অন্যায়, ছোটোখাটো ভুলচুক, একটু দুষ্টুমি, এইগুলো সব কিছুকে মেনে নিয়েই তাদেরকে কাছে রাখুন। এমন যেন না হয় দুদিন রাখার পর আপনার মনে হয় যে সে একটি ভারী বোঝা, এবং তাকে পথে ঘাটে বা অন্য কোনো বাড়িতে কারোর কাছে ছেড়ে দিয়ে আসবেন। এটা তাদের মনের উপর কতটা প্রভাব পড়ে সেটা হয়তো তারা মুখে বলে প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের চোখ দুটো বুঝিয়ে দেয়। এবং এই রকম একটা ঘটনার আমি খুব সামনে থেকে দেখেছি, সেই জন্যই আজকে আমি এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার প্রত্যেকটা পোষ্য, এই ধরনের পোষ্যের মা বাবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যেরকম পোষ্যকে নিয়ে আসছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সেইভাবে রাখার চেষ্টা করুন। তাদের দুষ্টুমি, তারা তো অবলা জীব, তারা দুষ্টুমি করবেই, সব কিছুকে মেনে নিয়ে তাদেরকে ভালোবাসার চেষ্টা করুন। তাদেরকে কষ্ট দিয়ে, তাদের অত্যাচার সহ্য করতে পারবেন না বলে তাদেরকে দূরে সরিয়ে দেবেন না। তারাও কিন্তু আমাদের মতো সমান কষ্ট পায়। এই কষ্ট আমাদের মানুষরা কিন্তু ভুলে যাই আমরা, কিন্তু তাদের এই কষ্টটা কিন্তু তাদের মৃত্যু অবধি ডেকে আনে। আমি তার সাক্ষী, আমি এরকম অভিজ্ঞতা লাভ
করেছি, সেই জন্য এই চোখের সামনে থেকে এরম একটি শিশুকে মরে যেতে দেখেছি, তার মৃত্যুকে চোখের সামনে থেকে দেখেছি, যে তাকে তার বাড়ির লোক তাকে একটা বয়সের পর তাকে সরিয়ে দিয়েছিল, অন্য একজনের বাড়িতে দিয়ে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সেই বাড়িতে যত্ন সত্ত্বেও সেই কুকুরটি কিন্তু গুমড়ে গুমড়ে মারা গেছে। যাই হোক, আজকের গল্প আমি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। পরবর্তী ভূত ভৌতিক আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে আসবে, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। তাহলে আজকে চলি।